নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। নিশ্চয়ই আপনারা লাস্ট দুদিন ধরে দেখেছেন যে সারা ভারতবর্ষে বিভিন্ন নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া উত্তাল গ্রেট নিকোবর প্রজেক্ট নিয়ে, এবং আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজে সামনে থেকে এই প্রোটেস্টে বা বিরোধিতা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন কার্যত, এবং যার ফলে এটা একটা পলিটিক্যাল ডাইমেনশনও পেয়ে গেছে। আমি ভাবছিলাম গত দুদিন ধরে যে এই বিষয়ের ওপর ভিডিও করা কি আমার উচিত, কারণ ইন্টারনাল কোনো টপিকের ওপর এই চ্যানেলে আমরা ভিডিও করি না। যেখানে ইন্টারন্যাশনাল রিলেশন বা জিওপলিটিক্স থাকে, আমরা সেই ব্যাপারের ওপরই ভিডিও এই চ্যানেলে করে থাকি। এটাই স্কিল বাংলা চ্যানেলের পরিচিতি। দেন আমার মনে হলো যে যেহেতু যে জায়গাটা নিয়ে এত সমস্যা হচ্ছে, সেই জায়গায় ভারতবর্ষের যে প্রজেক্ট হতে চলেছে সেটার উপর মারাত্মক জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট ভবিষ্যতে হতে বাধ্য, কাজেই আমরা এই ভিডিওটা এই চ্যানেলে করতেই পারি। তো চলুন শুরু করা যাক। আগেই আপনাকে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা নিউজ চ্যানেলের, নিউজ পোর্টালের এই মুহূর্তের হেডলাইন গ্রেট নিকোবর প্রজেক্ট। কি ব্যাপার বোঝার আগে চলুন আমরা একটু দেখে নিই যে ব্যাপারটা শুরু কিভাবে হলো। দেখতে পাচ্ছেন আমি আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার যে এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও এবং লেখা সেইটা স্ক্রিনশট তুলে নিয়ে এসেছি। 29শে এপ্রিল রাহুল গান্ধী তিনি যান গ্রেট নিকোবরে, এবং গ্রেট নিকোবরে গিয়ে উনি একটা ভিডিও করেন এবং সেখানে অনেক কিছু লেখেন। কি লেখেন? রাহুল গান্ধী মূলত লেখেন যে ভারত সরকার যে গ্রেট নিকোবর প্রজেক্টটা শুরু করেছে, এর ফলে নাম্বার ওয়ান, এখানে মিলিয়নস অফ ট্রিজ কাটা যাবে, মানে প্রায় 10 লক্ষের ওপর গাছ কাটা হবে। নাম্বার টু, এর ফলে এইখানে যে জনজাতি বা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তাদেরও প্রবলেম হবে। কি প্রবলেম হবে? তারা তাদের বাসস্থান হারাবে, তারা তাদের কালচার হারাতে পারে, কারণ ভবিষ্যতে এখানে যখন আরবানাইজেশন করা হবে, বাইরের লোক আসবে, তাদের কালচার ইরোশন হবে। নাম্বার থ্রি, বাইরের লোকেরা এখানে এসে এই যে গ্রেট নিকোবর প্রজেক্ট, সেখানে সবাই বসতি স্থাপন করবে, তার ফলে এই যে জনজাতি মানুষ যারা একেবারে সংখ্যায় খুব কম এবং বাইরের পৃথিবীর সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই, তাদের এলাকার কাছাকাছি নতুন রোগ চলে আসতে পারে এবং তাদের মধ্যে সেই নতুন রোগের সংক্রমণ হতে পারে। কারণ আমাদের মধ্যে যেরকম অ্যান্টিবডি তৈরি হয়ে আছে আমাদের বডিতে, আমরা রোগের সঙ্গে অভ্যস্ত, তো যে বনবাসী মানুষজনরা এই রোগের মধ্যে এতদিন এক্সপোজ হয়নি, তাদের কাছে ওই অ্যান্টিবডিও নেই। নাম্বার থ্রি, রাহুল গান্ধীর মূলত যেটা বক্তব্য যে এখানে যে বায়োডাইভার্সিটি আছে, এখানে লেদার হেড টার্টল পাওয়া যায় যেটা পৃথিবীর অন্য কোনো জায়গায় আর পাওয়া যায় না, এইখানে যে কোরাল রিফ আছে, এই সমস্ত কিছুই বিপদের মুখে পড়ে যাবে। এখানে এর পরবর্তীকালে গ্রেট নিকোবর প্রজেক্টে যখন জাহাজ আসতে শুরু করবে, জাহাজের আওয়াজ, জাহাজের ট্রাফিক, জাহাজ লাইট, তার ফলে বন্য প্রাণ জীবজন্তু তারা প্রবলেমে পড়বে। এবং এবং 4 নাম্বার, যেহেতু এখানে প্রচুর জাহাজ আসতে শুরু করবে, সেখান থেকে তেল লিকেজেরও একটা ভবিষ্যৎ আশঙ্কা থেকে যাচ্ছে, এবং সেই তেল লিকেজ থেকে সমুদ্রে দূষণও হতে পারে। তো এই 4টে ব্যাপারের জন্য পুরো ভারতবাসীর উচিত এই প্রজেক্টের বিরোধিতা করে এই প্রজেক্টকে থামিয়ে দেওয়া। এইটা মূল বক্তব্য, রাইট? এইবার আমরা চলে যাব যে কোথায়। তাহলে বক্তব্য বুঝে গেছি। আচ্ছা, তাহলে এবার আমাদের দেখতে হবে যে কি এই প্রজেক্ট। গ্রেট নিকোবর প্রজেক্ট হলে সব ধ্বংস করে দিচ্ছে ভারত সরকার, এবং কোথায় হবে এই প্রজেক্ট, কেন হবে, এই 3টে ব্যাপার বুঝতে হবে আমাদের। তো চলুন, এই হচ্ছে ম্যাপ, ঠিক আছে? আমি যখন ম্যাপ থেকে করছিলাম, আমি যেহেতু কলকাতায় আছি এখানে, তো এই জায়গাটা নীল দেখাচ্ছে, এটা আমাদের ভারতবর্ষ। এই মোটামুটি তামিলনাড়ুর সোজাসুজি যে জায়গাটা, এইখানটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে? এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো, ওপরের দিকটা আন্দামান, নিচের দিকগুলো হচ্ছে নিকোবর, ঠিক আছে? এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এবং এখানে দেখুন বাংলাদেশ, মায়ানমার, এটা হচ্ছে চীন, ঠিক আছে? থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া,
মালয়েশিয়া, এখানে ব্যাংকক, অনেকে ঘুরতে যায়, সিঙ্গাপুর। তো এইখানে হচ্ছে আমাদের আন্দামান। এবার আমরা যদি বুঝতে চাই এর জিওপলিটিক্যাল তাৎপর্য, যে কারণে আমি ভিডিওর শুরুতে বললাম, স্ট্রেট অফ হরমুজ দিয়ে পৃথিবীর এনার্জি সাপ্লাইয়ের 20% যাতায়াত করে, তাই তো? তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা, কারণ পৃথিবীর 40% ট্রেড স্ট্রেট অফ মালাক্কা দিয়ে হয়, যেটা এশিয়ার সঙ্গে আপনার ইউরোপ, আফ্রিকা, গালফ কান্ট্রিজের সমস্ত ট্রেডগুলো হয়, মূলত চীনের ট্রেড, কারণ চীন এশিয়ার বিগেস্ট প্লেয়ার। এই সমস্ত জাহাজ, গালফ কান্ট্রিজ থেকেও যে সমস্ত জাহাজ আসে, এইখান দিয়ে, এইটা হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা, এইখান দিয়ে পৌঁছে যায় সাউথ চায়না সিতে। এই যে স্ট্রেট অফ মালাক্কা, এটা এত সরু এবং এত ইম্পর্টেন্ট জায়গা যে এই জায়গাটা যদি কোনো দিন ব্লকেড করে দেয় কোনো মহাশক্তি, চীন পুরো শেষ হয়ে যাবে। এবং চীন এটা আগে ভাগে বুঝতে পেরে স্ট্রেট অফ মালাক্কাকে অ্যাভয়েড করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন রকম চীন মায়ানমার কোনো রাস্তা তৈরি করার চেষ্টা করছে, যাতে করে এইখান থেকে সমুদ্রে জিনিসটা বন্দরে নামিয়ে দিয়ে এখান থেকে বাই রোড নিয়ে যেতে পারে। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের, সেটা চীন নিয়ে নিতে চেষ্টা করছে, যাতে চট্টগ্রাম দিয়ে ওদের জিনিসপত্র চলে যেতে পারে। ভারতকে অ্যাভয়েড করে এই সাইডে পাকিস্তানের সমস্ত বিভিন্ন বন্দর, সেইগুলোকে চীন নিয়ে নিতে চেষ্টা করছে ওদের যে বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট, সেই প্রজেক্টের অন্তর্গত, যাতে কোনোভাবে স্ট্রেট অফ মালাক্কা বন্ধ হলে ওদের কাছে অপশান থাকে অন্য কোনো বন্দরে। এটা তো সব থেকে সেরা, একদম জলপথে চীনে একদম জিনিস পৌঁছে যাবে। বাট বাই চান্স বন্ধ হলে যেন অন্য কোনো দেশের বন্দরে জিনিসগুলোকে নামিয়ে সেখান থেকে অন্তত স্থলপথে নিয়ে আসতে পারে। খরচ বহুগুণ বেড়ে যাবে। একটা তেলের কার্গো জাহাজ জলপথে ডিরেক্ট চীনে যদি নিয়ে চলে যায় তেল, এত কম খরচে হয়ে যাবে। আর সেটাই যদি এখন পাকিস্তানের কোনো বন্দরে নামিয়ে সেখান থেকে লরিতে ভরে, লরির কন্টেনারে কতটুকু ধরবে, সেইটাকে স্থলপথে চীনে নিয়ে যেতে হয়, খরচ বহুগুণ বেশি। বাট তবুও চীন সেই রাস্তাগুলো বানিয়ে রাখছে, তার কারণ বাই চান্স কিছু ঘটলে তখন যাতে বাঁচার উপায় থাকে। এবং আমরা বুঝে গেছি যে এরকম ছোট্ট ছোট্ট স্ট্রেটগুলোর গুরুত্ব কতটা, স্ট্রেট অফ হরমুজ যখন ব্লকেড ছিল বা এখনো ব্লকেড আছে ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে তার ইম্প্যাক্ট দেখে, রাইট? এবং চীন আরও একটা কাজ করছে, এটাকে বলা হয় স্ট্রিং অফ পার্ল, মুক্তোর হার। স্ট্রিং অফ পার্ল দিয়ে গোটা ভারতবর্ষকে চীন ঘিরে ফেলেছে। মানে ভারতবর্ষের চারিদিকে বিভিন্ন পয়েন্টে, যেমন ধরুন শ্রীলঙ্কায় হাম্বানটোটা, এরকম বিভিন্ন পয়েন্টে ভারতবর্ষের চারদিকে বন্দর নিয়ে আইল্যান্ড দখল করে চীন পুরো নিজেদের একটা সাপ্লাই চেন বা ডিফেন্স চেন লাইন তৈরি করছে, যে লাইনটাকে, যে জিনিসটাকে ওরা মুক্তোর হার বলছে, হারের মতো, নেকলেসের মতো। এবার চীন শুরু করেছে বহু আগে, তখন ভারতবর্ষ ঘুমোচ্ছিল। ভারতবর্ষর যখন ঘুম ভেঙেছে যে ভাই আমাদেরও যে করে হোক এবার তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে চীনকে কাউন্টার করার মতো অবস্থায় আসতে হবে, ভারতবর্ষ তখন দেখেছে যে আমাদের কাছে বেস্ট স্ট্র্যাটেজিক পয়েন্ট হচ্ছে নিকোবর। কারণ এইটা সেই পয়েন্ট যেইখান দিয়ে সমস্ত জাহাজগুলোকে যেতে হয়। আর এইখানে যদি আমাদের প্রেজেন্স স্ট্রং থাকে, তাহলে আমরা গোটা রুটটার ওপর এমন প্রভাব রাখতে পারবো যে প্রত্যেকের বুকে ভয় থাকবে যে এইখানে ভারতবর্ষের মারাত্মক শক্তি বসে আছে, যদি বাই চান্স এদিক ওদিক হয়েছে ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না। এবং এটা যে ভারতবর্ষ করেনি শুধু এমনটা নয়, ভারতবর্ষ অলরেডি শুরু করে দিয়েছে। এই হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা বলছি এইটার কথা, ঠিক আছে? এটা নর্থ আন্দামান, মিডিল আন্দামান, লোয়ার আন্দামান, পোর্ট ব্লেয়ার, এটাকেই যদি আমি বড় করে দেখি, পোর্ট ব্লেয়ারের নাম আপনারা অনেকেই শুনেছেন, লিটিল আন্দামান, এরপর খানিকটা গ্যাপ, ঠিক আছে? আচ্ছা, এই দ্বীপগুলো কিন্তু এইগুলো মানে মাঝখানে কাটা, তো আপনাকে একটা দ্বীপ থেকে অন্য দ্বীপে জাহাজ নিয়েই যেতে হবে, রাস্তা নেই।
জল আছে। এই যে মাঝখানের কাঠ জায়গাটা, এইটাকে আমরা বলি 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল কেন? কারণ নিরক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি, তো সেই রকম করে 0 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, এটা হচ্ছে 10 ডিগ্রি অক্ষাংশ। এইবার আরো নিচে হচ্ছে নিকোবর। কার নিকোবর? নিকোবর, টোটালটা নিকোবর আইল্যান্ড। একদম নিচে হচ্ছে এইটা গ্রেট নিকোবর, ঠিক আছে। এর নিচে হচ্ছে 6 ডিগ্রি চ্যানেল, মানে নিরক্ষরেখার আরো কাছে। এবার নিরক্ষরেখায় আমরা কি জানি? আমরা জানি ওখানে সূর্যের আলো ডাইরেক্ট পড়ে, যার ফলে জল, লোকাল পুকুর নদী নালার জল বাষ্পীভূত হয়ে ওপরে ওঠে দুপুর 2-3টে নাগাদ। প্রত্যেক দিন বিকেল 4টের সময় অঝোরে বৃষ্টি হয়, ওটাকে 4 o'clock রেন বলে, ছোটবেলায় বইতে পড়েছিলাম। এবং বিশাল যেহেতু বৃষ্টি হয় ডেলি, এবং ডেলি যেহেতু সূর্যের আলো মারাত্মকভাবে পড়ে, ওখানে ঘন জঙ্গল তৈরি হয়, এভারগ্রিন, তাই তো। এবার যেহেতু আমাদের নিকোবরও 6 ডিগ্রির কাছাকাছি, মানে নিরক্ষরেখার খুব কাছে, তো এটা খুব স্বাভাবিক যে নিকোবরেও আছে গভীর জঙ্গল এবং বড় বড় গাছপালা, যেই গাছপালাগুলোর ভিডিও রাহুল গান্ধীজি ইনি এইখানে ঘুরছিলেন এবং ভিডিওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আপনারাও কেউ গিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন। বোঝা গেছে কেন এখানে এত ঘন জঙ্গল? এইবার যেটা ব্যাপার সেইটা হচ্ছে, আমাদের কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই মুহূর্তে ভারতবর্ষের একমাত্র ট্রাই সার্ভিস অপারেটেড আছে, একমাত্র ভারতবর্ষে। আরো বাড়ানোর কথা ভাবা হচ্ছে, বাট এখনো অবধি একটাই আছে ট্রাই সার্ভিস। ট্রাই সার্ভিস মানে যেখানে ভারতের আর্মি, নেভি এবং এয়ারফোর্স একসঙ্গে কোঅর্ডিনেটেড ভাবে কাজ করে। কারণ এটা ভারতবর্ষের জন্য এমন একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, এটা অমূল্য। এই স্ট্র্যাটেজিক পয়েন্ট, এর গুরুত্ব ভারতবর্ষ কিন্তু ঐতিহাসিক কাল থেকে বুঝে আসছে, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টের গুরুত্ব বুঝেছিলেন। এবং তাহলে স্যার তারপরে স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে করেছি তো কিছু, ঠিক আছে, কিন্তু এখন যেটা আমরা করতে চলেছি গ্রেট নিকোবর প্রজেক্ট, সেটা হতে এত দেরি হলো কেন? দেখুন, দেরি হলো বলতে 2001 সালে ভাবা হয়েছিল যে গ্রেট নিকোবর প্রজেক্ট হবে। গ্রেট নিকোবর প্রজেক্ট এখন আমরা যেটা করছি এখানে, এটা কি করা হচ্ছে? আচ্ছা, ওপরে কিন্তু কিছু করা হচ্ছে না, যা জঙ্গল টঙ্গল যেরকম যা বায়োডাইভার্সিটি আছে সব করা হচ্ছে। আমরা একেবারে নিচেরটায় করছি, কারণ একেবারে নিচেরটা হচ্ছে সব থেকে কাছে মালাক্কা স্ট্রেটের। তো আমাদের ওই জায়গাটাই দরকার যেটা সব থেকে স্ট্র্যাটেজিক পয়েন্ট। আমরা যা করছি এখানে করছি, এদিকে কিন্তু কিছু করা হচ্ছে না। কারণ এই জায়গাটায় বসে থাকা মানে ইন্ডিয়ার আর্মি, নেভি এবং এয়ারফোর্স, তার মানে এই গোটা অঞ্চলটায় ইন্ডিয়া যখন চাইবে, যেভাবে চাইবে, অল টাইম নজরদারিও রাখতে পারবে, ব্লকেডও করতে পারবে, মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে, অ্যাকশনও নিতে পারবে, এবং বাকি কাউকে ঘেঁষতেও দেবে না। এখানে এতটাই প্রভাব থাকবে। তো এখানে কি করা হচ্ছে? নাম্বার 1 যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস বন্দর, ঠিক আছে, যেখানে আমাদের নেভি থাকবে। 2, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে মিলিটারি এবং সিভিলিয়ান দুরকম ভাবেই অপারেট করা যাবে সেই এয়ারপোর্টকে। এবং হাই স্ট্যান্ডার্ড এয়ারপোর্ট হচ্ছে, যে ঘন্টায় হাজার হাজার লোকের ক্যাপাসিটি সামলাতে পারবে, আর বন্দরও সেরকম হাই স্ট্যান্ডার্ড করা হচ্ছে। 3 যেটা করা হচ্ছে সেইটা হচ্ছে একটা টাউনশিপ, যাতে করে এখানে 3 থেকে 5 লক্ষ মানুষের বসতি হতে পারে। কারণ আমি সব সময় আপনাদের বলি যে সিভিলিয়ানরাই হচ্ছে কিন্তু ফার্স্ট লাইন অফ ডিফেন্স। কোনো জায়গায় কেবল আর্মি আছে জায়গা রক্ষা করে নিচ্ছে হবে না, সাধারণ মানুষকে থাকতে হবে, লোকাল মানুষকে থাকতে হবে, তবেই কিন্তু সেখানে সাপ্লাই চেইন থেকে শুরু করে, লজিস্টিক লাইন থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে বাকি সমস্ত কিছু ভারতবর্ষের পক্ষে স্ট্রংলি থাকবে। এই জন্য আমরা কিন্তু চীন সীমান্তেও গ্রাম বসাতে চেষ্টা করছি, কারণ স্থানীয় মানুষকে থাকতে হবে। আর 4 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, যাতে করে এইখানে পাওয়ারের কোনো অসুবিধা না হয়। সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে অবশ্যই সোলার বেসড এবং গ্যাস বেসড পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে, যাতে করে ভারতের এখানে অল টাইম ইলেকট্রিসিটি থাকে পুরো কাজটার স্মুথলি চলার জন্য।
বোঝা গেল কেন এত ইম্পর্টেন্ট ভবিষ্যতের জন্য। এই একটা জায়গায় ভারত যদি চুপচাপ বসে থাকে, আমরা কাউকে ধমকাবো না, চমকাবো না, কিচ্ছু না, আমরা আমাদের ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার নিয়ে জাস্ট চুপচাপ বসে থাকবো। আপনি ভাবুন না, এই যখন প্যারামিলিটারি ফোর্স 23 তারিখ আর 29 তারিখ রাজ্যে ভোট করালো, কাউকে গুলি করেছে না তো? ওই অটোমেটেড রাইফেল না কি সমস্ত বলে, ওটা নিয়ে জাস্ট এরকম করে দাঁড়িয়েছিল। আসো, কে বুথ দখল করবে? ওই দাঁড়িয়ে থাকাটাই এনাফ, আর ভয় কেউ আসবে না। তো ইন্ডিয়া যখন এই জায়গাটায় চুপচাপ বসে থাকবে না, ইন্ডিয়ার ওই নেভি, এয়ারফোর্স, আর্মি এবং ওই লেভেলের লজিস্টিক্স নিয়ে, কারোর সাহস হবে না ভারতকে কোনো জায়গা থেকে কোনো রকম বিপদ ভারতের জন্য তৈরি করার। যে ভাই ওরা এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশনে জাস্ট বসে আছে, আর কিছু করছে না। এইবার আমরা দেখছি যে রাহুল গান্ধীজি তিনি তো তার মতো 4টে পয়েন্ট বললেন। এবার ভারত সরকার কি বলছে? ভারত সরকার বলছে যে দেখুন, নাম্বার 1 যেটা গাছ কাটার বক্তব্য বলছেন রাহুল গান্ধীজি, তো ইয়েস, এটা আজীবন ধরে হয়েছে। কোথাও ডেভেলপমেন্ট করতে গেলে সেখানে প্রকৃতির ক্ষতি হয়ই হয়। তো তার জন্য তো ডেভেলপমেন্ট বন্ধ হয়ে থাকতে পারে না। আমি একটা সাধারণ মানুষ হিসেবে সাধারণ কোশ্চেন করতে চাই, রাহুল গান্ধীজি কেন, অন্য যে কেউ, আমি, আপনি, প্রত্যেকে, আমরা যে বাড়িতে থাকি ওখানেও তো কোনো না কোনো দিন গাছ ছিল, তা আমরা বাড়ি করলাম কেন? 10টা গাছ তো কাটা পড়েছে, আমাদের তো গাছের নিচেই থাকা উচিত ছিল। না না, বাড়ি একটা সেফটি সিকিউরিটি তো আমাদের দরকার। আচ্ছা, বাড়িটা ঠিক আছে, আমরা পাঁচিল দিলাম কেন? পাঁচিল দিতে গিয়েও 3-4টে গাছ কাটা পড়েছে। না না, একটা সেকেন্ড লেয়ার সেফটি সিকিউরিটি তো দরকার। আচ্ছা, পাঁচিল অবধি ঠিক ছিল, বাড়ির সামনে আমরা রাস্তা করলাম কেন? সরকারকে বলতে পারি যে কাল থেকে সবার বাড়ির সামনে রাস্তাগুলো খুঁড়ে তুলে দিন, গাছ বসিয়ে দিন, আমরা গাছের নিচ দিয়ে ছায়ায় হেঁটে হেঁটে যাব। না না, আমাদের তো একটা ইজ অফ লিভিং দরকার। আচ্ছা, কিছুটা দূরে গিয়ে আমরা থানা তৈরি করলাম কেন? প্রত্যেকটা থানাকে তুলে দিয়ে ওখানে 50টা করে গাছ লাগানো যেতে পারে। আরে না না স্যার, কি বলেন, হঠাৎ কোনো বিপদ আপদ হলে সেফটিও তো একটা দরকার। তো আমার নিজের সেফটি দরকার, আর আমি দেশের কথা ভাববো না? দেশের সেফটি দরকার নেই? দেশের সেফটি না থাকলে আমি আমার বাড়িতে সেফটি নিয়ে বসে কি করব? তো আমরা প্রত্যেকে কিন্তু জানি যে ইয়েস, প্রকৃতি দরকার, প্রকৃতিকে আমরা পুজো করি, প্রকৃতির বিরুদ্ধে গেলে প্রকৃতি আমাদের বাঁচতে দেবে না। কিন্তু তাই বলে আমরা কেউ, কিন্তু গোটা ভারতবর্ষে কেউ নেই যে বলছে আমি আমার বাড়িটা ভেঙে দেবো, আমি গাছতলায় থাকবো। গোটা ভারতবর্ষে কেউ নেই, না আমি, না আপনি, না রাহুল গান্ধী, না পিএম মোদি, নোবডি। তাহলে যদি নর্মাল কমন সেন্স বুদ্ধি থাকে, সে কি করবে? সে বলবে হ্যাঁ, আমি এখানে বাড়ি করব, আমার তো একটা সেফ সিকিউর মাথার ওপর ছাদ দরকার, তাতে করে 4টে গাছ সত্যিই কাটা পড়েছে, তো আমি এই জায়গায় একটা জায়গা পেয়েছি, এখানে আমি 8টা গাছ লাগিয়ে নিচ্ছি। এটাই তো ভদ্রসভ্য একটা সলিউশন। নাকি সলিউশন সবাই বাড়ি ভেঙে দেবো, সবাই বাড়ির সামনে দিয়ে রাস্তাগুলোকে খুঁড়ে তুলে দেবো? তা নিশ্চয়ই নয়। তো ভারত সরকার যেটা বলছে যে এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, তাদের কাছে যাওয়া হয়েছিল, ইল্লিগাল কোনো প্রজেক্ট নয় এটা। তো তারা ছাড়পত্র দিয়েছে সরকারকে, এটা বলে যে তোমরা যতগুলো গাছ ওখানে কাটছো, কাটতে হচ্ছে দেশের প্রয়োজনে, অতগুলো গাছ হরিয়ানায় আরাবল্লী রেঞ্জের পাশে ফাঁকা জায়গা আছে, সেখানে তোমাকে অ্যাফরেস্টেশন করতে হবে, লাগাতে হবে, এবং পুরো এনজিটির তত্ত্বাবধানে এই গোটা ঘটনাটা ঘটবে। তো ভারত, টিম ইন্ডিয়া অবশ্যই রাজি হয়েছে যে হ্যাঁ, এটা তো আমাদের করতেই হবে, না হলে তো আমাদের দেশেরই আলটিমেট প্রকৃতির ক্ষতি, মানে আমাদেরই ক্ষতি হবে। সেকেন্ড যেটা বলা হচ্ছে যে যারা আদিবাসী তাদের কি হবে? তো এখানেও ভারত সরকার বলছে যে দেখুন, আদিবাসীদের মেরে ধরে তাদের জঙ্গল কেড়ে নেওয়া হচ্ছে না, এই গোটা আন্দামান নিকোবর আইল্যান্ডের মধ্যে সব থেকে নিচের, এবং সেটাও পুরোটা না, তারও সব থেকে নিচের পার্টটা নেওয়া হচ্ছে, বাকি পুরো জঙ্গল থাকবে, আদিবাসীদেরও জায়গা থাকছে, এবং তার জন্য বিশেষ কমিটিও থাকছে। তাদের স্বাধীনতার পর থেকে এত বছর ধরে যখন হ্যারাসমেন্ট করা হয়নি, এখনো হবে না। থার্ড যেটা অন্য আর একটা অভিযোগ ছিল, বিভিন্ন পলিটিক্যাল জায়গা থেকে আসছে, বিভিন্ন এনজিও তরফ থেকে আসছে, যে দেখুন
আদানিকে এই প্রজেক্টটা দেওয়া হচ্ছে, মোদিজির বন্ধু আদানি আম্বানি সবকিছু পেয়ে যাচ্ছে। তো এটা একটা কমন সেন্সের ব্যাপার, এটা 10-15 বছর আগে লোকজন বিশ্বাস করতো, এখন আর করে না। একটা 81,000 কোটি টাকার প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলে কাজ হবে, পিপিপি মডেল, যেখানে গভর্নমেন্টেরও ভূমিকা থাকবে, প্রাইভেট কোম্পানিরও ভূমিকা থাকবে। কারণ গভর্নমেন্টের কাছে এত টাকা নেই, তাহলে গভর্নমেন্টের সব টাকা ওখানেই দিয়ে দিতে হয়। তো এত টাকা আসবে কোত্থেকে? বন্দর তৈরি হবে, টাউন তৈরি হবে, এয়ারপোর্ট তৈরি হবে, তো বড় কোনো শিল্পপতিই তো আসবে। এখন যদি গভর্নমেন্ট বলে, পিএম মোদি বলে যে শুভদীপ তুমি চলে এসো, তুমি আর গভর্নমেন্ট মিলে এখানে এটাকে বানাও, আদানিকে নেব না। আরে আমার কাছে টাকা আছে, আমার যা টাকা আছে ওখানে ওইটা দিয়ে 2-3টে ঘর বড় জোর তৈরি করা যাবে, আমি এয়ারপোর্ট কি করে তৈরি করে দেবো? তো বড় শিল্পপতিকেই তো দরকার। বড় শিল্পপতি তো আমাদের দেশে আদানি আম্বানি টাটা এরাই আছে, এটা তো কমন সেন্স। এইবার এই হচ্ছে সরকারের বক্তব্য। এবার 2001 সালে এটা শুরু হয়েছিল একবার, তারপর 2004 সালে যখন সুনামি আসে, এটাও একটা বক্তব্য উঠে আসছে বিভিন্ন এনজিও এবং পলিটিক্যাল জায়গা থেকে, যে এই জায়গাটা প্রচন্ড পরিমাণে ভূমিকম্প প্রোন এরিয়া, যখন তখন ভূমিকম্প হতে পারে, তো আমরা এত টাকা ইনভেস্ট করে এটা ভূমিকম্পে আবার ধ্বংস হয়ে যেতে পারে, আমরা কেন করছি? এবার 2004 সালে যখন 2001-এ তো এটা স্টার্ট হলো, যখন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার ছিল। 2004-এ যখন মনমোহন সিং এর নেতৃত্বে কংগ্রেস সরকার আসে, তারা তখন সিদ্ধান্ত নেয় যে না, এখানে আমরা কোনো কাজ করব না, এটাকে বন্ধ করে দাও, চীনকে কাউন্টার করে অত জিওপলিটিক্যাল কাজকর্ম করে দরকার নেই, কারণ সুনামি হতে পারে আবার, কারণ 2004-এ সুনামি হয়েছিল। তারপর 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গভর্নমেন্ট আসার 1 বছর পর 2015 সালে এটার জন্য 10,000 কোটি টাকা অ্যালোকেট করা হয়, যে না, এখানে আমাদের কাজ করতে হবে। 2020-21 সালে নরেন্দ্র মোদী এটার পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করে। আপনারা সেই ছবি ভিডিও পেয়ে যাবেন যে এখানে ভবিষ্যতে অনেক কিছু হতে চলেছে। এবার সরকার 10,000 কোটি অবধি দিতে পারবে, সরকারের কাছে আর কত টাকাই বা থাকবে। এবার রিসেন্ট গিয়ে পুরো অ্যাপ্রুভাল হয়েছে যে 81,000 কোটি টাকার প্রজেক্ট, এবং এর মধ্যে প্রাইভেট প্লেয়ারদেরও ডাকা হচ্ছে, না হলে সম্ভব নয়। একদম ফিউচারিস্টিক জিনিসপত্র তৈরি করা হবে, কোনো কম্প্রোমাইজ করা হবে না। ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট, বেস্ট বন্দর, বেস্ট লজিস্টিক হাব, বেস্ট টাউনশিপ, বেস্ট পাওয়ার প্ল্যান্ট এখানে তৈরি হবে, এবং আর্মি, নেভি, এয়ারফোর্সের উপস্থিতি আরও বাড়ানো হবে। এই হচ্ছে ঐতিহাসিক টোটাল টাইমলাইন, এবং টোটাল কত টাকা খরচ হবে তার হিসেব। রাহুল গান্ধী, বিরোধী দলনেতা, তিনি এটাকে বলেছেন যে স্ক্যাম। এবার স্ক্যাম বলতে উনি কিন্তু এটা কখনোই বলেননি যে এখানে কেউ 81,000 কোটি টাকার মধ্যে 2 টাকা নিজে মেরে নিয়েছে বা 2,000 কোটি টাকা মেরে নিয়েছে না। উনি বলেছেন এটা এনভায়রনমেন্টালের দিক থেকে, পলিটিক্যাল, সোশিও ইকোনমিক দিক থেকে স্ক্যাম। দেশের জনগণের টাকা ভুল জায়গায় খরচ করা হচ্ছে, সেই জন্য স্ক্যাম। কেউ চুরি করছে উনি বলেননি, উনি বলেছেন ভুল জায়গায় খরচ করা হচ্ছে, এখানে আমাদের কিছু করা উচিত নয়। বোঝা গেল সমস্যা কোথায়? এইবার, এবং বিরোধীদের কি কি অভিযোগ ছিল, সরকারের কি কি পাল্টা রিপ্লাই, সেটুকু বোঝা গেছে। আচ্ছা, এইবার এখানে ধ্রুব রাঠি, এনার নামটাম নিশ্চয়ই শুনেছেন। ইনি হঠাৎ করে লাফিয়ে টাফিয়ে কোত্থেকে চলে এলেন এবং অত্যন্ত মানে অশিক্ষার পরিচয় দিয়েছেন। উনি এখানে লিখেছেন যে আমরা যদি এটাকে ব্লক করে দিই, এই লাল লাইনটা হচ্ছে যেটা আমি দেখালাম, যেটা দিয়ে চীনের জাহাজ টাহাজ যায়, তাতে লাভ কি হবে? এই যে সবুজ লাইনটা, এইখান দিয়েও তো চীনের জাহাজগুলো চলে যেতে পারবে। এবার একটু তো পড়াশোনা করে কথা বলা উচিত। এই যে সবুজ লাইনটা, এই যে স্ট্রেটটা, স্ট্রেট অফ সুন্ডা, এইখানে অগভীর জল, মানে এখানে জলের গভীরতা বেশি নেই, জলের একটু নিচেই মাটি। পুকুরের পাড়ে কি হয়? গলা অবধি জল থাকে, বুক অবধি জল থাকে, পা মাটিতে আটকে যায়। বেশি ডিপে গেলে কি হয়? তখন অনেকটা গভীর জল। তো এইখান দিয়ে জাহাজ কোনোদিন যেতে পারবে না, বড় জাহাজ, ছোট নৌকা টৌকা তো চলে যাবে। তার কারণ হচ্ছে এখানে জলের গভীরতা বেশি নেই। তা চীন কি এতই বোকা? চীন মায়ানমারে ডিল করছে, বাংলাদেশে ডিল করছে, পাকিস্তানের ডিল করছে, চীন জানে না যে স্ট্রেট অফ মালাক্কা অসুবিধা হলে আমি স্ট্রেট অফ সুন্ডা দিয়ে বেরিয়ে যাব? স্ট্রেট অফ সুন্ডা দিয়ে বেরোনো যায় না, এই জন্যই না স্ট্রেট অফ মালাক্কার এতটা গুরুত্ব।
তো আমি দেখলাম এইখানে এই 597 জন কমেন্ট করেছে, এর মধ্যে প্রায় 550 জন ওনাকে গিয়ে এটাই বলে এসছে যে স্ট্রেট অফ সুন্ডায় খুব অগভীর জল, ওখান দিয়ে যেতে পারবে না। দেখে খুব ভালো লাগলো যে দেশের মানুষজন ঠিককে ঠিক ভুলকে ভুল শিক্ষিতের মতো কথা বলছে, সবাই শিক্ষিত হচ্ছে, সার্চ করছে, পড়াশোনা শিখছে। ঠিক আছে, এইবার এইবার ব্যাপার হচ্ছে শুধুমাত্র আমরা চীনকে ব্লক করব এবং ওই অস্ত্র নিয়ে বসে থাকবো এই উদ্দেশ্য নিয়ে 81,000 কোটি টাকার প্রজেক্ট করছি না। এইখানে আমাদের ডুয়াল বেনিফিট আছে। অকারণে কাউকে গিয়ে ব্লক করব, কাউকে মারবো ধরবো, এ তো আমাদের উদ্দেশ্যও নয়। যদি আমাদের ক্ষতি করা হয় তখন আমরা এটা অপশান তৈরি করে রাখলাম। আর তার আগে এইখান থেকে আমরা কোটি কোটি টাকা জেনারেট করতে পারবো। কি করে? চলুন দেখিয়ে দিচ্ছি কি করে। দেখুন, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সিঙ্গাপুর। ঠিক আছে, আমরা যখন ধরুন লং রুটে যাচ্ছি, আপনি গাড়ি করে কোথাও যাচ্ছেন, কলকাতা থেকে শিলিগুড়ি, কৃষ্ণনগর, মালদা, এইরকম জায়গায় বাস দুবার দাঁড়ায় না। কলকাতা থেকে ভুবনেশ্বর যাচ্ছেন, কোলাঘাটে দাঁড়ায় না। কিসের জন্য? রেস্ট। যে কোনো গাড়ি এরকম দাঁড়ায় রাস্তার ধারে, ধাবায়, মানুষজন কিছু কিনবে, খাওয়া দাওয়া করবে, একটু নিচে নামবে, রাইট, একটু রেস্ট নেবে। ঠিক সেরকম জাহাজগুলো যখন মালপত্র ক্যারি করে, ওদের তো হিউজ লং ডিস্টেন্স হয়, 50 দিন 60 দিন ধরে চলতেই থাকে। কোথায় ইউরোপ থেকে কিছু একটা জিনিস চীনে আসছে, তো এরা কি করে, এদেরও রাস্তায় ওরকম সমুদ্র পথে ধাবা দরকার হয়। কিসের জন্য স্যার? ওরা ধাবায় নেমে জাহাজের ক্যাপ্টেন ভাত রাত খাবে না, ওটা তো বাসের ড্রাইভার ভাত খায়, আমরা নেমে ভাত খাই। ওদের দরকার হয় জাহাজের রেশন রিফিল করার জন্য। ধরুন এতজন মানুষ আছে, তাদের একটা নির্দিষ্ট দিনের খাবার নিয়ে ওঠা হয়েছে, এইবার কোনো একটা জায়গায় দাঁড়ানো হবে, সেই দেশ থেকে প্রচুর পরিমাণ খাবার আবার কিনে তুলে নেওয়া হবে। দুটো দেশ পুরো টাকা, মানে ধাবা, জলপথে ধাবা চালিয়ে টাকায় টাকা হয়ে গেছে। এক সিঙ্গাপুর, আর একটা হচ্ছে শ্রীলঙ্কা। তো জাহাজগুলো শ্রীলঙ্কায় এসে এখানে দাঁড়ায়, এখানে দাঁড়িয়ে কি করে? এখানে দাঁড়িয়ে প্রচুর শ্রীলঙ্কা থেকে মাল তোলে, কাঁচামাল, ওদের যাতে খাওয়া দাওয়া রেশনের কোনো অসুবিধা না হয়। সেকেন্ড, জাহাজের যে সমস্ত বর্জ্য পদার্থ আছে মানুষের এতদিনের, সেগুলোকে ফাঁকা করা হয়। সমুদ্রের মধ্যে তো ওইভাবে ডাম্পিং করা হয় না, সমুদ্র দূষিত হবে বলে। থার্ড, জাহাজ এইখানে রেস্ট নেবে, তো সেই একদিন, 1.5 দিন বা 2 দিনে জাহাজের বেসিক মেনটেনেন্স, রিফুয়েলিং, জাহাজেও তো তেল ভরতে হবে, না হলে জাহাজটা চলবে কি করে, এই টোটাল জিনিসটা এইখানে ফেসিলিটি আছে। ধরুন ওই জাহাজে কিছু মাল আসছে, যেটা হাফ যাবে চীনে, হাফ যাবে কলকাতায়, তো এইখানেই হাফ মালকে আনলোডিং করা হয়, করে ছোট জাহাজ দিয়ে এইখান থেকে পাঠিয়ে দেওয়া হবে কলকাতায়, মানে ট্রান্সশিপমেন্ট এইগুলোও করা হয় এখানে। আর একটা ছোট জাহাজে হয়তো কিছুটা চলে যাবে বাংলাদেশে, কিছুটা হয়তো চলে যাবে মায়ানমারে, সব এইখানে আনলোড করে নতুন করে লোড করে সব ভাগযোগ করে করে দেওয়া হয়। যে পয়েন্টে এই কাজটা হয়, সেই দেশের কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম হয়, কারণ হিউজ বিজনেস হয়ে যাচ্ছে এখান থেকে না, ট্রান্সশিপমেন্ট বিশাল বড় বিজনেস। এবার ভারতবর্ষের বক্তব্য যে ভাই, আমরা যদি এইখানে, আমাদের লোকেশন ভালো আছে, হাইওয়ের ওপর জায়গা আছে, যদি ওয়ার্ল্ড ক্লাস ধাবা বানিয়ে দিতে পারি, যে আমাদের সেরা বন্দর আছে, যত জাহাজ পার্কিং করবে করো, যেমন লরি দাঁড়ানোর জন্য পার্কিং লট লাগে তো ধাবায়, তো আমাদের ধাবার এখানে পার্কিং লট আমরা বানিয়ে দিচ্ছি। আমরা এইখানে ফুল সেফটি দিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই। আমরা 2 টাকা কমে সার্ভিস দিয়ে দেবো। আমাদের এইখান থেকে বা সারা পৃথিবীর যেখানে যেখানে ছোট ছোট করে মালপত্র যাবে, আমরা এখান থেকে ছোট ছোট জাহাজ ব্যবস্থা করে পাঠিয়ে দিচ্ছি। রিফুয়েলিং আমরা করিয়ে দিচ্ছি, রেশন আমরা তোমার জাহাজে তুলে দিচ্ছি। অর্থাৎ এই যে বিজনেসটা শ্রীলঙ্কা এবং সিঙ্গাপুর করে খাচ্ছে, এই বিজনেসে নামতে চলেছে ইন্ডিয়াও। এখান থেকে আমাদের হিউজ রেভিনিউ তৈরি হবে,
নতুন প্রচুর জব ক্রিয়েট হবে এবং ভারতবাসীর ওপর ট্যাক্সের চাপ কমবে যদি আমরা বিদেশের জাহাজ থেকে এত টাকা কামিয়ে নিতে পারি। ওই টাকাটা দিয়ে তো আমার এখানেই আপনার বাড়ির সামনেই রাস্তা হবে, হসপিটাল হবে, এডুকেশন হবে, কিছু না কিছু কাজ হবে। আমরা আজকে হয়তো 10 টাকা ট্যাক্স দিচ্ছি, তখন 8 টাকা দিলেই হয়ে যাবে, কারণ এখান থেকে প্রচুর টাকা কামাই হয়ে যাবে। তো কেবল আমরা চীনকে কাউন্টার করার জন্য এত হাজার কোটি টাকা খরচ করে দিচ্ছি এমন নয়। যেই মুহূর্তে এটা তৈরি হবে সেই মুহূর্ত থেকে আমাদের হয়তো পুরোপুরি অপারেশনাল হতে আরো 10 বছর লেগে যাবে, বাট ভবিষ্যতের কথা ভেবেই তো আমাদের আজ থেকে কাজ করতে হবে। সারা জীবন তো ভাতা দিয়ে চলবে না। সেখানে প্রচুর টাকা জেনারেশন শুরু হয়ে যাবে, আর অটোমেটিক একটা কাজ হয়েই থাকবে, এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশন আমাদের হাতে থাকলো, ভবিষ্যতে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে না। এখানেও বিরোধী দলের একটা বক্তব্য আছে। কি বক্তব্য? তারা বলছে যে এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এত তাড়াতাড়ি ছাড়পত্র কেন দিল? এত তাড়াতাড়ি সমস্ত লিগ্যাল প্রসেস কি করে ভারত সরকার করে নিচ্ছে? একদিকে মানে অত্যন্ত দুঃখ হয়, আমরা বলি চীন এত স্পিডে উন্নতি করছে, ভারতকে প্রচুর এটা ওটা সেটা ল মেনটেন করে এগোতে দেরি হয়। যেখানে ভারত তাড়াতাড়ি করছে সেখানে আমরা বিরোধিতা করছি যে ভারত কেন তাড়াতাড়ি করছে, আরো হেলে দুলে ঢিলে ঢিলে করতে করতে 2100 সালে গিয়ে করলে ভালো হতো। এ কেমন মানসিকতা? তাড়াতাড়ি করছে, আমাদের বলা উচিত যে এইরকম স্পিডে যেন বাকি কাজগুলোও হয় সরকারের, সেটা দেখা উচিত। আমরা সেই দিক থেকে সরকারের ওপর চাপ ক্রিয়েট করতে পারি না। তো আমরা সরকারকে বলছি এত তাড়াতাড়ি আপনারা কি করে সব পাস করাচ্ছেন, এটা কোনো কথা হলো? তো এহেন অবস্থায় আপনাদের টোটাল জিনিসটাই আমি বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এবার এই জায়গাটাকে আমি যদি আরো জুম করি, এটাকে তো জুম করে আমি এটা দেখালাম, এইবার কেবল গ্রেট নিকোবরটাকে দেখা হোক, কারণ বাকি জিনিসটাই কিচ্ছু হচ্ছে না আমাদের। কেবল গ্রেট নিকোবরটাকে আমরা যদি জুম করি, এই যে এই জায়গাটা চলে এলো, এখানেও আমরা বাকি জায়গায় কিছু করছি না। যেমন জঙ্গল, যেমন দ্বীপ তেমনই থাকছে, তার মধ্যে কেবল সাউথ পার্টটা, কারণ সব থেকে স্ট্র্যাটেজিক পার্ট যত সাউথে আসবে তত স্টেট অফ মালাক্কার কাছে, এই জায়গাটায় আমরা মেন বানাচ্ছি আমাদের সেই পুরো জাহাজের রেস্টিং পার্ট, আমাদের ধাবা, আমাদের এয়ার স্ট্রিপ, মানে যেখান থেকে সিভিল প্লাস মিলিটারি এয়ার পোর্ট, এয়ার ফিল্ড হিসেবে ইউজ করা যাবে, লজিস্টিক হাব, চেন, এবং একটা ছোটখাটো শহর যেখানে আমাদের পুরো ম্যান পাওয়ার সাপোর্ট থাকবে। শহর তো করতে হবে, কারণ এই বন্দরে, এই এয়ারপোর্টে যারা চাকরি করবে তারা থাকবে কোথায়? তাদের জন্য ঘরবাড়ি দরকার, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল দরকার, কলেজ দরকার, হসপিটাল দরকার, রাস্তাঘাট দরকার, শপিং মল দরকার। তবে তো ওখানে 3 থেকে 5 লাখ লোকজন থাকবে যারা এই জায়গাটার ওপর, ইকোসিস্টেমের ওপর করে খাবে, ইনকাম করবে এবং গোটা জিনিসটাকে চালাতে সাহায্য করবে। বোঝা গেছে টোটাল জিনিসটা? এই হলো টোটাল ব্যাপার। এইবার আমি আবারও আপনাকে দেখিয়ে দিই, যেইটা ধ্রুব রাঠি স্যার বলছিলেন যে এইখান দিয়ে চীন যদি যায়, এখান দিয়ে কোনোদিন যেতে পারবে না, স্ট্রেট অফ সুন্ডায় অগভীর জল। এটা তো ভারতের জন্য এই প্রবলেম। গালফ কান্ট্রি থেকে কোনো জাহাজ যদি আসে, সে কলম্বোয় কেন আসে আগে বলুন তো? ভারতবর্ষে এরকম ধাবা তৈরি হয় নেই কেন? এইখানে তো আমাদের উপকূল আছে। একই প্রবলেম, এখানে আমাদের অগভীর জল। তো অগভীর জল, জাহাজ এই অবধি আসতে পারবে, বড় বড় জাহাজ একদম এইখানে আসতে পারবে না। তো এই জন্য কলম্বোয় গিয়ে জাহাজগুলো দাঁড়ায়, এই জন্য জাহাজগুলো সিঙ্গাপুরে গিয়ে দাঁড়ায়। বাট এইখানে আমাদের গভীর জল, একদম সমুদ্রের মাঝখানে, এইখানে জাহাজগুলো পুরোপুরি আমাদের নিকোবরের ওই যেখানে আমরা পোর্ট বানাচ্ছি সেইখানে এসে দাঁড়াতে পারবে। তো এইটা হচ্ছে এই মুহূর্তের অবস্থা। আমার মনে হয় ব্যক্তিগত রায়, আপনারা আপনাদের কথা বলবেন, আমাদের সরকারের ওপর এই প্রেসার তৈরি করা উচিত যে খুব ভালো কাজ, আরো দ্রুত করুন, আরো বেশি টাকা ইনভেস্ট করুন, কারণ ভাতা দিয়ে ভবিষ্যৎ চলবে না আমার আপনার বাড়ির ছেলেমেয়ের। বিজনেস তৈরি হলে, চাকরি তৈরি হলে, আপনারই বাড়ির মেয়েটা বা ছেলেটা এখানে হয়তো কেউ পাইলটের চাকরি পাবে, কেউ ম্যানেজারের চাকরি পাবে, কেউ ডিফেন্সে চাকরি পাবে, কেউ পাওয়ার প্ল্যান্টে চাকরি পাবে, কেউ পোর্টে চাকরি পাবে, বিভিন্ন জব রোলে। আমাদের সরকারের ওপর এই দাবি করা উচিত যে এখানে একটা স্ট্র্যাটেজিক কাজ করতে গিয়ে যদি 10 লাখ গাছ কাটা হয়, তাহলে আপনারা কেবল হরিয়ানায় 10 লাখ গাছ বসাবেন না, আপনারা সারা ভারত জুড়ে 1 কোটি গাছ বসান।
এটাও একটা দাবি রাখা উচিত যে প্রকৃতিও তো ঠিক রাখতে হবে যাতে আমরা ঠিক রাখি। তো 10 লাখের বিনিময়ে 10 লাখ কেন, 1 কোটি বসান, 10 গুণ বসান, অবশ্যই দাবি থাকবে। কিন্তু কোনোদিন এই দাবি থাকবে না যে এখানে একটা গাছও কাটতে দেবো না, এখানে কিচ্ছু করা যাবে না। এটা দেশের জন্য ব্লান্ডার হবে। আমাদের অবশ্যই দাবি জানানো উচিত যে এখানে যারা জনজাতি, আদিবাসী, বনবাসী মানুষ আছেন তাদের জন্য যে কমিটি আপনারা বানিয়েছেন ওই কমিটিকে আরো স্ট্রং করুন, আরো বেশি লোক নিয়োগ করুন, যাতে আদিবাসী বনবাসী মানুষদের 1% অসুবিধা না হয়, সেই দাবি আমরা রাখতে পারি। কিন্তু প্রজেক্টটাকেই বন্ধ করে দাও, এমন আন্দোলন শুরু করো যে ওই প্রজেক্টটা যাতে না হতেই পারে, এটা কোনো কাজের কথা নয় আমার মনে হয়। আপনারা বলুন আপনাদের কি মনে হয়। এবং এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম এই ধরনের পোস্টার চলছে। অনেক মানুষজন বলছে, অনেকে বলছে তাদের ব্যক্তিগত মতামত, আমি কোনো মতামত দেব না এখানে, যে দ্য প্রোটেস্ট ইউ নো, এই প্রোটেস্টটা আপনারা দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীজির এক্স হ্যান্ডেলে, দ্য প্রোটেস্ট ইউ ডোন্ট নো। আর এর পিছনের খেলা আপনারা জানেন না, সি জিনপিং এর সঙ্গে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর মিটিং। অনেকে বলছেন যে চায়নার একটা ফোন চলে এসছে ওনার কাছে, যে ইন্ডিয়া কি করছে এটা, এ তো আমাদের সাড়ে সর্বনাশ করে দিচ্ছে, বিজনেসও ইন্ডিয়া নিয়ে নেবে, ধাবা করে দিচ্ছে জলপথে, স্ট্র্যাটেজিক পয়েন্টের দখলও নিয়ে নিচ্ছে, আপনি কিছু করুন। উনি চলে গেছেন, গিয়ে প্রোটেস্ট করতে শুরু করেছেন। অনেকে বলছেন যে উনি যে গেছেন, উনি গেছেন কিসে, উনিও তো কোনো ফ্লাইটে, হেলিকপ্টারে কিছুতে গেছে, তো তার জন্যও তো একটা হেলিপ্যাড বা এয়ারপোর্ট ছোটখাটো বানাতে হয়েছে, সেটাও না বানালেই হতো, উনিও যেতে পারতেন না, অনেকে বলছে। এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া দেখলাম উত্তাল, অনেকে বলছে ডু ইউ থিঙ্ক রাহুল গান্ধী ইজ ওয়ার্কিং অ্যাজ আ চাইনিজ এজেন্ট, যে উনি কি চাইনিজ এজেন্ট হিসেবে কাজ করছে, যে এই সময় যদি দেশকে ভরকে দিতে পারি, মানুষকে ভুল বুঝিয়ে দিতে পারি, বিভিন্ন এনজিও যাদের পেছনে টাকা দেওয়া আছে তারা চারিদিকে চিৎকার করতে শুরু করবে, আন্দোলন করবে, বিদ্রোহ করবে, মিছিল করবে, বিভিন্ন জায়গায় হরতাল লাগিয়ে দেবে, বিভিন্ন নিউজ পেপার যাদের টাকা দেওয়া আছে তারা সারা দিন এই নিউজগুলো দেখাবে, তার ফলে ডেমোক্রেটিক কান্ট্রিতে কোনো রুলিং পার্টি মানুষের আবেগের বিরুদ্ধে যায় না। তারা দেখবে ভাই মানুষ ভরকে গেছে, পরের বার আমাদের ভোট দেবে না, ভাঁড় মে যায় স্ট্র্যাটেজিক পয়েন্ট, ভাঁড় মে যায় এয়ারপোর্ট, বন্দর রইল সব বন্ধ, আমাদের তো ভোটটা পেতে হবে। তো এইরকম কিছু ডিপ স্টেটের কাজকর্ম কি করা হচ্ছে ভারতবর্ষে আমি জানি না। মানুষজন বলছে, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় এই সব চলছে। আপনাদের মতামত কি সেটা জানার জন্য অপেক্ষা করলাম কমেন্ট বক্সে। এবং আপনাদের যেটা মতামত হবে সেটা দেশের প্রয়োজনে সব জায়গায় যুক্তি দিয়ে বলিষ্ঠভাবে সেই মতামত রাখতেও হবে, তবেই কিন্তু দেশ ঠিক পথে এগোতে পারবে। আশা করি পুরো জিনিসটা আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি। আপনাদের কমেন্ট অবশ্যই দেখব, প্রত্যেকের কমেন্ট ধরে ধরে। জয় হিন্দ, ভালো থাকবেন প্রত্যেকে।